দেখো, আজকে আমরা আলোচনা করব জিঙ্ক নিষ্কাশন। জিঙ্ক আমরা কিভাবে নিষ্কাশন করব। তো তোমরা জানো যে জিঙ্কের যে প্রধান আকরিক সেটা হচ্ছে জিঙ্ক ব্লেন্ড। জিঙ্কের প্রধান আকরিক জিঙ্ক ব্লেন্ড, ফর্মুলা হচ্ছে ZnS। তাহলে এটা যেহেতু সালফাইড জাতীয় আকরিক, তাহলে আমাদের প্রথমেই কি কাজ করতে হয় না, তো আকরিকের গাড়িকরণ। তাহলে আকরিকের যখন আমরা গাড়িকরণ করব, তখন আমরা যে পদ্ধতি ব্যবহার করব সেটা হবে তোমার তৈল ভাষণ পদ্ধতি। তৈল ভাষণ বা ফেনা ভাষণ পদ্ধতি। এই পদ্ধতিতে তোমরা জানো কি করা হয়, যে সালফাইড আকরিককে আমাদেরকে একটা পাত্রের মধ্যে নিতে হবে। সেই পাত্রের মধ্যে সোডিয়াম জ্যান্থেট, পাইন তেল, কিছুটা জল, এই সমস্ত মিশিয়ে দিয়ে তীব্র বেগে বায়ু প্রবাহ পাঠাবো আর একটা আলোড়কের সাহায্যে নাড়াবো। তার ফলে কী হবে, ফেনা উৎপন্ন হবে। আর এই ফেনার সঙ্গে সঙ্গে যে সালফাইড জাতীয় আকরিকগুলো থাকে সেই সালফাইড জাতীয় আকরিকগুলো ভেসে ওঠে এবং এখানে যে খনিজ মলগুলো থাকে সেই খনিজ মলগুলো পাত্রের নিচে পড়ে থাকে। তাহলে এইভাবে আমরা গাড়িকৃত আকরিক পেয়ে যাচ্ছি। তাহলে এই প্রক্রিয়াকে বলছি আমরা গাড়িকরণ। আর এই গাড়িকরণের জন্য আমরা যে পদ্ধতি ব্যবহার করছি সেটা হচ্ছে তৈল ভাষণ। তো এটা নিয়ে আমরা বিশেষ আর আলোচনা করছি, তোমরা অলরেডি জানো তৈল ভাষণ কি। এবার তৈল ভাষণের পরে আমাদের কি করতে হবে, তৈল ভাষণের পরে আমরা করব কি, গাড়িকৃত আকরিকের তাপজারণ। গাড়িকৃত আকরিকের তাপজারণ বা রোস্টিং। তা তাপজারণ করার জন্য আমাদের এখানে একটা বিশেষ ধরনের চুল্লির ব্যবস্থা করা হয়। এই চুল্লিতে দেখো কীরকম করা থাকে, একটা তাপ সহনশীল ইট দিয়ে তৈরি হয় এক ধরনের চুল্লি। বাইরেটা স্টিল দিয়ে নির্মিত আর ভেতরে তাপ সহন করতে পারে এরকম ইট দিয়ে নির্মাণ করা হয়। আর এর ভেতরে তোমার কতগুলো এগুলো ইট নির্মিত থাক করা থাকে। ইট দিয়ে তৈরি করা হচ্ছে। আর এর ভেতরে আমরা কি করব না, তো গাড়িকৃত আকরিক প্রবেশ করাবো। তা গাড়িকৃত আকরিক প্রবেশ করানোর জন্য এখানে দুটো নল বসানো থাকে। আর এর মাঝখান দিয়ে তোমার একটা আলোড়ক দণ্ড বসানো থাকে, যেটার সঙ্গে তোমার এরকম প্যাডেল লাগানো থাকছে। এরকম প্যাডেল লাগানো থাকছে। এবার তোমার এই নিচ দিয়ে গরম বাতাস প্রবেশ করানোর নল যুক্ত করা হচ্ছে। গরম বায়ু প্রবেশের নল থাকছে। আর একদম নিচের অংশে তোমার জিঙ্ক অক্সাইড সংগ্রহ করার
একটা নির্গম নল বসানো থাকছে। এবার এইখান দিয়ে আমরা কি করছি, গাড়িকৃত আকরিক প্রবেশ করাচ্ছি। গাড়িকৃত আকরিক প্রবেশ করছে। এবার ওপর দিয়ে যখন প্রবেশ করছে, এই নলটা আলোরকটা অনবরত নড়ানো হচ্ছে, তাহলে এগুলো কী হচ্ছে, প্যাডেলটা ভেতরে ঘুরছে আর তপ্ত বায়ু পাঠানো হচ্ছে। এই তপ্ত বায়ুতে দেখা যাচ্ছে কি ভেতরে যে জিঙ্ক সালফাইড থাকছে, সেই জিঙ্ক সালফাইডটা বাতাসের অক্সিজেনের দ্বারা জারিত হয়ে গিয়ে জিঙ্ক অক্সাইডে পরিণত হচ্ছে। কি বললাম বুঝতে পারলে? তাহলে এখানে আমাদের কি বিক্রিয়া দেখতে পাচ্ছি, জিঙ্ক সালফাইড বাতাসের অক্সিজেনের দ্বারা জারিত হয়ে জিঙ্ক অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। আর এখানে একটা নির্গম নল জোড়া থাকে, যে নলটা দিয়ে SO2 গ্যাস বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে জিঙ্ক সালফাইড বাতাসের অক্সিজেনের দ্বারা জারিত হয়ে গিয়ে তোমার জিঙ্ক অক্সাইডে পরিণত হচ্ছে, আর জিঙ্ক অক্সাইডটা নিচে নির্গম নল দিয়ে নির্গত হয়। এছাড়াও যদি তোমার সামান্য পরিমাণে এর মধ্যে জিঙ্ক সালফেট মেশে থাকে, অনেক সময় জিঙ্ক সালফেট মিশে থাকে, ZnSO4, এই জিঙ্ক সালফেট এটাও দেখা যায় যে এই তাপ জারণের সময় উচ্চ উষ্ণতায় বায়ু প্রবাহে জারিত হয়ে গিয়ে জিঙ্ক অক্সাইড প্লাস SO2 প্লাস O2 গ্যাসে পরিণত হয়ে যায়। তাহলে বিক্রিয়াটা যদি ব্যালেন্স করো তাহলে আসবে 2ZnSO4, সেখান থেকে 2ZnO প্লাস 2SO2 প্লাস O2। আবার যদি তোমার এর মধ্যে কিছু ক্যালামাইন থেকে যায়, ক্যালামাইন হচ্ছে জিঙ্ক কার্বনেট, তাহলে জিঙ্ক কার্বনেট যদি থাকে তাহলেও এটা দেখা যায় এই উচ্চ উষ্ণতায় তোমার জিঙ্ক অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসে পরিণত হয়। তাহলে আমরা কি দেখলাম, যে তাপজারিত এই গাড়িকৃত যে আকরিক, সেই গাড়িকৃত আকরিকের সঙ্গে আমরা উত্তপ্ত বায়ু পাঠিয়ে আলোরকের সাহায্যে উচ্চ উষ্ণতায়, উষ্ণতাটা মোটামুটি মাথায় রাখবে 800 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় করা হয়, 800 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় করা হয়। এবং এক্ষেত্রে মাথায় রাখবে যে বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়। তার জন্য এখান থেকে একটা প্রশ্ন আসে যে জিঙ্ক ব্লেন্ড আকরিকের তাপজারণের সময় বায়ু প্রবাহ এবং উষ্ণতা নিয়ন্ত্রণ করা হয় কেন? কি বলছি কথাটা? যে জিঙ্ক ব্লেন্ড আকরিকের তাপজারণের সময় বায়ু প্রবাহ ও উষ্ণতা নিয়ন্ত্রণ করা হয় কেন? তাহলে দেখো, আমরা যদি এখানে উষ্ণতা এবং বায়ুপ্রবাহ নিয়ন্ত্রণ না করি তাহলে কি ঘটবে? এই যে গাড়িকৃত আকরিক থাকে, এখানে উষ্ণতা যদি 800 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়, তাহলে মাথায় রাখবে এই জিঙ্ক ব্লেন্ড বাতাসের অক্সিজেনের দ্বারা পুনরায় জারিত হয়ে গিয়ে জিঙ্ক সালফেটে পরিণত হতে পারে। তাহলে 800 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার নিচে জিঙ্ক ব্লেন্ড বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে জিঙ্ক সালফেটে পরিণত হয়। ZnS প্লাস একটা 2 বসিয়ে দাও, ZnS প্লাস 2O2, সেখান থেকে তৈরি হয়ে গেল ZnSO4। আর এখানে তোমার এটা তো আমরা দেখলাম কি উষ্ণতা নিয়ন্ত্রণ করা হচ্ছে, আর উষ্ণতা নিয়ন্ত্রণ করার সঙ্গে সঙ্গে আমরা বায়ুপ্রবাহটাও নিয়ন্ত্রণ করছি। বায়ুপ্রবাহ যদি নিয়ন্ত্রণ করা না হয় তাহলে দেখা যায় যে জিঙ্ক সালফেট যেটা তৈরি হয়ে যায় তোমার 800 ডিগ্রির ওপরে রেখে নিয়ন্ত্রিত বায়ুপ্রবাহ যদি চালনা করা না হয় তাহলে কী হবে, এই যে সামান্য জিঙ্ক সালফেট উৎপন্ন হবে,
সেগুলো দেখা যায় যে উচ্চ উষ্ণতায় পুনরায় বিয়োজিত হয়ে জিঙ্ক অক্সাইডে পরিণত হয়। তাহলে জিঙ্ক সালফাইডটা যাতে জিঙ্ক সালফেটে পরিণত না হতে পারে, জিঙ্ক সালফাইডটা যাতে জিঙ্ক সালফেটে পরিণত না হতে পারে, তার জন্যই আমরা উষ্ণতাটা নিয়ন্ত্রণ করছি। তাহলে কী বললাম বুঝতে পারলে? যে 800 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি অক্সিজেন আমি পাঠাই তাহলে সেটা জিঙ্ক সালফেটে পরিণত হয়। তা এই জিঙ্ক সালফেট আবার দেখা যায় কি, যে এর আবার কার্বন বিজারণ যখন করা হয় তখন সেটা পুনরায় জিঙ্ক সালফাইডে পরিণত হয়। এখন যদি আমরা উষ্ণতাটাকে নিয়ন্ত্রণ করি এবং বায়ুপ্রবাহ যদি নিয়ন্ত্রণ করা হয় তাহলে জিঙ্ক সালফাইড জিঙ্ক সালফেটে পরিণত হতে পারে না। আর যদি আমরা উষ্ণতা এবং বায়ুপ্রবাহ দুটোই নিয়ন্ত্রণ না করি তাহলে দেখা যাবে কি জিঙ্ক সালফাইড জিঙ্ক সালফেটে পরিণত হবে, যার ফলে জিঙ্কের অপচয় হয়। তা যাই হোক, এবার আমরা জিঙ্ক অক্সাইড তো উৎপন্ন করে ফেললাম। জিঙ্ক অক্সাইডকে উৎপন্ন করার পরে এবার আমাদের করতে হবে কি, কার্বন বিজারণ। কার্বন বিজারণ পদ্ধতিতে আমরা জিঙ্ক অক্সাইড থেকে ধাতব জিঙ্ক উৎপন্ন করতে পারি। তাই এই কার্বন বিজারণ করার জন্য এক ধরনের বিশেষ চুল্লি ব্যবহার করা হয়। সেই চুল্লিটার আমরা একটা ছবি দেখে নেব যে কিভাবে চুল্লিটা কাজ করছে। ভালো করে বোঝার চেষ্টা করো। তোমার এরকম একটা নল থাকে, তার সঙ্গে এরকম একটা সিস্টেম ব্যবস্থা থাকছে। এর সঙ্গে আবার জ্বালানি পাঠানোর জন্য নল থাকে। আর এর গায়ে তোমার এরকম থাকছে। এর সঙ্গে আবার একই জিনিস এধারেও থাকে, ছবি অত বেশি আঁকতে পারছি, একই জিনিস একই রকম থাকে। এবার কি করা হয়, এই মাথায় রাখবে, এই মাথায় যে অংশগুলো থাকছে এই মাথায় অংশগুলোকে বলা হয় প্রলং। মাটির তৈরি তোমার এই মুখে এক ধরনের গ্রাহক নল থাকছে, গ্রাহক নলকে বলা হচ্ছে প্রলং। এবার এই গোটাটাকে এরকমভাবে সাপোর্ট দেওয়া থাকে, এটা পড়ে টরে না যায়। সিমিলার সিস্টেম এধারেও থাকবে। আমি তো এধারটা আঁকলাম না, একধার আঁকলাম, এরকমভাবে থাকছে। আর এখানে জ্বালানি হিসাবে আমরা ব্যবহার করি প্রডিউসার গ্যাস। প্রডিউসার গ্যাস। এবার এর ভেতরে কি করা হচ্ছে, জিঙ্ক অক্সাইড এবং তার সঙ্গে অতিরিক্ত পরিমাণ কোক। জিঙ্ক অক্সাইড এবং তার সঙ্গে অতিরিক্ত পরিমাণ কোক মাথায় রাখবে। জিঙ্ক অক্সাইড ও কোক এর অনুপাত এটা হচ্ছে 1:3। এই অনুপাতে আমরা ভুল হলো 3:1। জিঙ্ক অক্সাইডটা বেশি থাকবে, কোক থাকবে, দিয়ে এই অনুপাতে মিশিয়ে এর ভেতরে উচ্চ উষ্ণতায় বায়ুপ্রবাহ চালনা করা হয়।
এখানে উষ্ণতা মোটামুটি 1300 থেকে 1400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাখা হয়। তা 1300 থেকে 1400 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রাখা হলে দেখা যায় যে জিঙ্ক অক্সাইডগুলো কার্বন বিজারণ প্রক্রিয়ায় ধাতব জিঙ্কে পরিণত হয়। তাহলে সেক্ষেত্রে বিক্রিয়া কি ঘটে দেখো, ছবিটা মাঝখানে আঁকা হয়ে গেছে, বিক্রিয়াটা দেখা নিচ্ছে। ZnO প্লাস সি, Zn প্লাস CO কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয়। সেই কার্বন মনোক্সাইড গ্যাসগুলো এই নল দিয়ে বেরোতে শুরু করে, CO গ্যাস বেরোয়। আর যতক্ষণ এই CO গ্যাস বেরোয় ততক্ষণ দেখা যায় যে এই শিখাটা একটা জ্বলন্ত শিখা তৈরি হয়, নীল শিখা এখানটা দিয়ে উৎপন্ন হয় মুখগুলো দিয়ে। আর যে গলিত জিঙ্ক সেগুলো তোমার এইখান দিয়ে উৎপন্ন হওয়ার পরে এই গ্রাহক নলের ভেতর দিয়ে তোমার পরপর এই গ্রাহক নলের ভেতর দিয়ে গলিত জিঙ্কগুলো একটা অঞ্চলে সংগ্রহ হচ্ছে। তাহলে এই ভেতর দিয়ে আমাদের চলে আসছে জিঙ্ক। তাহলে আমরা এখানে কি নিলাম, এই রিটর্টের ভেতরে এই যে মাটির একটা তাপ সহনকারী এক ধরনের তোমার নল নেওয়া হয়েছে। তা এই রিটর্টের ভেতরে আমরা কি নিচ্ছি, তাপজারিত আকরিক। তারপরে এখান থেকে প্রডিউসার গ্যাস পাঠানো হচ্ছে সবগুলোর ভিতর দিয়ে প্রচুর উচ্চ উষ্ণতায়। তাতে কোকের সঙ্গে জিঙ্ক অক্সাইডের বিক্রিয়া হচ্ছে, দিয়ে ধাতব জিঙ্ক এবং কার্বন মনোক্সাইড উৎপন্ন হচ্ছে। জিঙ্কটা এগুলোর এরকমভাবে ছিদ্র করা থাকে, সেই জিঙ্কগুলো বলে এখান দিয়ে বেরিয়ে আসে। আর কার্বন মনোক্সাইডটাই প্রলং, যেটা বলছি তোমার এই প্রলংয়ের মধ্যে দিয়ে নির্গত হয়েছে। তাহলে এইভাবে আমরা দেখছি যে জিঙ্ক নিষ্কাশন করা হয়। বোঝা গেল? তাহলে এখানে এই জিঙ্ক নিষ্কাশনের সময় মাথায় রাখবে, এই আমরা কার্বন বিজারণ করছি যখন, তখন অতিরিক্ত কোক চূর্ণ ব্যবহার করি। তাহলে কি বলছি, এটা একটা প্রশ্ন হতে পারে যে কার্বন বিজারণের দ্বারা জিঙ্ক নিষ্কাশনের সময় অতিরিক্ত কোক ব্যবহার করা হয় কেন? দেখো, জিঙ্ক উৎপাদনের সময় আমরা যে কোক চূর্ণ ব্যবহার করছি তার সঙ্গে বিক্রিয়ায় কার্বন দ্বারা বিজারিত হয়ে গিয়ে অনেক সময় কার্বন মনোক্সাইডও হয়, আবার সেই সঙ্গে সঙ্গে কার্বন ডাইঅক্সাইডও হয়। কি বললাম বুঝতে পারলে? তাহলে ZnO তার সঙ্গে কোকের বিক্রিয়ায় Zn তো হচ্ছে, তার সঙ্গে CO হয়, আবার কখনো কখনো CO2 উৎপন্ন হয়। তা এই CO2গুলো পরবর্তীতে দেখা যায় এই উৎপন্ন জিঙ্কের সঙ্গে বিক্রিয়ায় পুনরায় এটাকে জিঙ্ক অক্সাইডে পরিণত করে দিতে পারে। তাহলে যাতে এই জিঙ্ক অক্সাইড পুনরায় গঠন না হচ্ছে তার জন্য আমরা অতিরিক্ত কোক নিচ্ছি। তাহলে কি হবে, অতিরিক্ত কোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড বিয়োজিত হয়ে গিয়ে কার্বন মনোক্সাইডে পরিণত হয়। তার ফলে দেখা যায় যে জিঙ্কের অপচয়টা আমার অনেকটা রোধ হয়। তাহলে জিঙ্কের অপচয় রোধ করার জন্য আমরা কী করছি, অতিরিক্ত পরিমাণ কোক চূর্ণ মিশিয়ে নিচ্ছি। তাহলে জিঙ্ক অক্সাইড, তার মধ্যে অতিরিক্ত কোক দিলে জিঙ্ক, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। এবার এই কার্বন ডাইঅক্সাইডগুলো কী করতে পারে, ধাতব জিঙ্ক যেটা উৎপন্ন হচ্ছে তাকে পুনরায় জারিত করে জিঙ্ক অক্সাইডে পরিণত করে দিতে পারে। তাহলে যাতে জিঙ্ক অক্সাইডে পরিণত না হয় সেজন্যই আমরা কি করছি, যে অতিরিক্ত কোক মিশিয়ে দিচ্ছি। অতিরিক্ত কোক মিশিয়ে দিলে কি হবে, ধাতব জিঙ্কটা তোমার জারিত হবে না। তার ফলে এর ফলে কি হচ্ছে, কার্বন মনোক্সাইডে পরিণত হয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা। বোঝা গেল? আবার দেখো, তোমার এরকম প্রশ্ন আসে যে জিঙ্কের স্ফুটনাঙ্ক 920 ডিগ্রি সেলসিয়াস হওয়া সত্ত্বেও
কার্বন বিজারণের সময় -14°C উষ্ণতা রাখা হয় কেন? তো দেখো কেন রাখা হচ্ছে, কারণ তোমরা একটু আগে দেখলে যে কার্বন বিজারণ করতে গিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হতে পারে। এবার এই কার্বন ডাইঅক্সাইডটা কী হচ্ছে, অতিরিক্ত কোকের সঙ্গে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইডে পরিণত হচ্ছে। তা এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা একটা তাপগ্রাহী বিক্রিয়া। তাহলে তাপগ্রাহী যদি বিক্রিয়া হয় আর আমি যদি অল্প উষ্ণতা রাখি, তাহলে কী হবে, বিক্রিয়া মিশ্রণের তাপমাত্রা আরও হ্রাস পেয়ে যাবে, দিয়ে জিঙ্কটা বাষ্পীভূত হয়ে রিটর্ট থেকে বাইরে বেরোতে পারবে না। সেই জন্য আমরা কী করি, টেম্পারেচারটাকে বাড়িয়ে রাখি অ্যাবাউট 1400°C। তাহলে কী বলছি বুঝতে পারলে, যে জিঙ্ক অক্সাইড কোক চূর্ণের সঙ্গে বিক্রিয়ায় ধাতব জিঙ্ক হয়, কার্বন মনোক্সাইডে হয়, সামান্য কার্বন ডাইঅক্সাইডও উৎপন্ন হতে পারে। তা এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস যেটা উৎপন্ন হচ্ছে সেটা কোক চূর্ণের সঙ্গে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইডে পরিণত হচ্ছে, মাইনাস তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে এর ফলে বিক্রিয়া সিস্টেমের তাপমাত্রা হ্রাস পাচ্ছে। তাহলে আমি যদি 920-র নিচের দেখি যে সিস্টেমের উষ্ণতা নেমে যাচ্ছে, তাহলে কী হবে, জিঙ্কগুলো বাষ্পীভূত হয়ে রিটর্ট থেকে নির্গত হতে পারবে না। সেই কারণেই আমরা তাপমাত্রাটা 1400°C রাখছি। তাহলে কি বলবো, কার্বন বিজারণের সময় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় যা অতিরিক্ত কোক চূর্ণের সঙ্গে বিক্রিয়ায় কার্বন মনোক্সাইডে যখন পরিবর্তিত হয় তখন বিক্রিয়াটি তাপশোষী হওয়ায় বিক্রিয়া সিস্টেমের উষ্ণতা 920°C নিচে নেমে যাওয়ার সম্ভাবনা তখন জিঙ্ক বাষ্পীভূত হতে পারে না। সেই কারণেই আমরা দেখছি কি, সেই কারণেই আমরা জিঙ্কটাকে যখন উৎপাদন করছি তখন তার উষ্ণতা 1400°C পর্যন্ত রাখতে হচ্ছে। আবার দেখো আর একটা প্রশ্ন আমরা বলি, এই যে আমরা যখন আকরিক থেকে জিঙ্ক অক্সাইড থেকে যখন আমরা জিঙ্কটা নিষ্কাশন করছি তখন কোনো রকম বিগালক ব্যবহার করা হয়, তখন কোনো রকম বিগালক আমরা ব্যবহার করি না। অন্যান্যগুলো ক্ষেত্রে কি দেখলে, খনিজ মল থেকে আমরা নির্গত করার জন্য কি করছিলাম, ধাতুমল নির্গত করার জন্য বিগালক ব্যবহার করছিলাম, কিন্তু এক্ষেত্রে ব্যবহার করতে হয়। তার কারণ হচ্ছে যে জিঙ্কটা বাষ্পীভূত হয়ে রিটর্টে নির্গত হচ্ছে, রিটর্ট থেকে নির্গত। তাহলে বাষ্প যদি হয় তাহলে বাষ্পের সঙ্গে কখনোই কোনো অশুদ্ধি মিশে থাকতে পারবে না, অর্থাৎ যেগুলো খনিজমল থাকবে সেগুলো ধাতুতে মিশে থাকার কোনো সম্ভাবনাই থাকে না। সে কারণেই আমরা তাপজারিত আকরিক থেকে ধাতু নিষ্কাশনের সময় কোনো রকম বিগালক ব্যবহার করি। তাহলে কোশ্চেনটা কি, যে তাপজারিত
আকরিক থেকে ধাতু নিষ্কাশনের সময় কোনো বিগালক ব্যবহার করা হয় না কেন? তাহলে উত্তরটা নিশ্চয়ই বুঝতে পারলে আমি আরেকবার বলে দিচ্ছি, শুনে নাও, নিজেরা খাতায় লিখে লিখে রাখবে যে তাপজারিত আকরিককে যখন আমরা উত্তপ্ত করছি, জিঙ্কের জিঙ্কের স্ফুটনাঙ্ক কম হওয়ায় 920 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দেখা যাচ্ছে কি বিশুদ্ধ জিঙ্ক বাষ্পীভূত হয়ে রিটর্ট থেকে নির্গত হচ্ছে। এবার ধাতুর বাষ্পীয় অবস্থায় তার সঙ্গে কখনোই কোনো খনিজ মল মিশে থাকার সম্ভাবনা থাকে না। সেই কারণে আমার এখানে বিগালক যোগ করারও প্রয়োজন হয় না। বুঝতে পারলে? আবার দেখো আর একটা এরকম প্রশ্ন আসে যে আমরা জিঙ্ক উৎপাদনের সময় এই যে কার্বন বিজারণ করছি তাতে মারুত চুল্লি কেন ব্যবহার করি না? যেমন লোহা নিষ্কাশনের সময় দেখেছো মারুত চুল্লি ব্যবহার করা হয়, কিন্তু এক্ষেত্রে আমরা মারুত চুল্লিতে ব্যবহার করছি না, অন্য বিশেষ ধরনের এক ধরনের চুল্লি ব্যবহার করছি। তাহলে প্রশ্নটা এরকম আসে, জিঙ্ক নিষ্কাশনে মারুত চুল্লি ব্যবহার করা হয় না কেন? তাহলে মারুত চুল্লি ব্যবহার আমরা এই কারণেই করছি না যে মারুত চুল্লিতে কী হয়, খুব উচ্চ উষ্ণতার সৃষ্টি হয়, 1500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতার সৃষ্টি হয়। আর এখানে কি হয়, তোমার প্রচুর বায়ুপ্রবাহ পাঠানো হয়। এর ফলে জিঙ্ক কী হবে, খুব দ্রুত বাষ্প আকারে মারুত চুল্লি থেকে নির্গত হয়ে যাবে, সেখান থেকে জিঙ্ককে সংগ্রহ করাটাই সমস্যা। তাহলে কি বলছি, যে উচ্চ উষ্ণতা ও উচ্চ বায়ুপ্রবাহে ধাতব জিঙ্ক বাষ্পীভূত হয়ে যায়, ফলে জিঙ্ক সংগ্রহ করার সমস্যা দেখা যায়। এছাড়া আর কি হয় না, তো তোমার উচ্চ বেগে যখন আমরা বায়ুপ্রবাহ পাঠাচ্ছি তখন দেখা যায় যে বাতাসের অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড এর সঙ্গে জিঙ্কের বিক্রিয়ায় জিঙ্ক অক্সাইডে পরিণত হয়। কি বলছি, উচ্চ উষ্ণতায় জিঙ্ক অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়ায় জিঙ্ক অক্সাইডে পরিণত হয়, অর্থাৎ Zn+O2 থেকে তৈরি হয়ে গেল ZnO, বা Zn+CO2 সেখান থেকে তৈরি হয়ে গেল ZnO+CO। তাহলে এইভাবে আমরা দেখছি কি যে জিঙ্কের কিন্তু অপচয় হচ্ছে, আমরা জিঙ্কের পরিবর্তে জিঙ্ক অক্সাইড পেয়ে যাচ্ছি মারুত চুল্লিতে। সে কারণেই মারুত চুল্লিতে আমরা জিঙ্ক উৎপাদন বা জিঙ্ক নিষ্কাশন করি না। যাই হোক, জিঙ্কটা আলোচনা করা হলো, এটা একটু দেখে নেবে, পরে আমাদের অ্যালুমিনিয়াম আছে সেটা আলোচনা করব।